চ্যাপ্টার 2 এর হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। এটার প্রথম যে টপিকসটা থাকে সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন নিয়ে। প্রথমত এটার সংজ্ঞা পড়বো, এরপরে এর কিছু এলিমেন্টস আছে সেগুলো আমরা ডিসকাশন করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত যদি আমরা কমিউনিকেশন ওয়ার্ডটা বলি, তো এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। তারপরও আমি একটু ওভারভিউ করে দিই। যে কমিউনিকেশন শব্দটা বেসিক্যালি আসছে কমিউনিকেট শব্দ হতে, যার অর্থ হচ্ছে টু শেয়ার। তাহলে আমরা শেয়ার মানে তো জানি যে আদান-প্রদান বা বিনিময়। ইংরেজিতে যদি সংজ্ঞাটা বলা হয় তাহলে এরকম, "The exchange of information between two or more device is called communication." তো এটাকে যদি আমরা এভাবে বলি যে একজনের সাথে আরেকজনের যদি পরস্পর তথ্য বিনিময় হয়। যদি আমরা ডিভাইস চিন্তা না করে মানুষ চিন্তা করি, অথবা যদি ডিভাইস চিন্তা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে one place to another place. That means এক স্থান থেকে অন্য স্থানে, অথবা one device to another device, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্যের বিনিময়টাই হচ্ছে বেসিক্যালি কমিউনিকেশন। এটা হচ্ছে তোমার পরীক্ষায় যদি কমিউনিকেশন ১ মার্কের যদি কোনো সংজ্ঞা আসে তাহলে লিখে দিবা। এটার সাথে অনেক সময় হয়তো সংজ্ঞাটা এভাবে আসতে পারে যে ডেটা কমিউনিকেশন কি? তাহলে এই সংজ্ঞাটাই লিখবা। জাস্ট লিখবা যে হচ্ছে ২ বা ততোধিক ডিভাইসের মধ্যে আ ডেটা কমিউনিকেশন বা ডেটার বিনিময়কে বলা হয় হচ্ছে ডেটা কমিউনিকেশন। আসলে ইনফরমেশন ডেটার ভিতরে কিছু পার্থক্য আছে। সেটা আমরা সবাই জানি। সো এটা আর এখানে আমি আলোচনা করছি না। শর্টকাটে বললে যেটা আসলে আমাদের ব্যবহার উপযোগী সেটা হচ্ছে তোমার ইনফরমেশন। আর যেটা ডেটা সেটা হচ্ছে ধরো একটা সিগন্যাল তুমি পাচ্ছ। এখন সিগন্যালটা তো তুমি দেখে কিছু বুঝতে পারবা না। যখন এটাকে রিট্রিভ করে তুমি বোধগম্য কোনো কিছু ফরমেটে দেখবা, তো সেইটাকে আমরা বলতেছি ব্যবহার উপযোগী কথাটা ইউজ করছি। আমার কথা শোনা যায়? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে এখানে তথ্য বিনিময়টাই হচ্ছে কমিউনিকেশন। তো এটা আমরা ডাটাবেস চ্যাপ্টারেও আগে আলোচনা করেছি। ওইখানেও আমরা ডাটাবেস পড়ার সময় এগুলো হাইলাইট করা হয়েছে, বা 9-10 এও তোমরা পড়ে আসছো। সো এটার ডিফারেন্সটা আমি স্লাইডে এখানে আলোচনা করি নাই। এটাকে আরো খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায়। যদিও এখানে আমার আলোচনার এটা বিষয় না, এইজন্য শুধুমাত্র কমিউনিকেশনের ডেফিনিশনটা পড়ালাম। আচ্ছা, এখন আমরা যদি যাই যে কমিউনিকেশন সিস্টেমটা তাহলে কাকে বলা হয়? সিস্টেমটা বলতে যে আ সিস্টেমের একটা ইউনিক একটা ডেফিনিশন আসে যে এটা আইসিটির ক্ষেত্রে বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সব ক্ষেত্রে যে ডেফিনিশনটা ইউজ করা যায় যে মহাবিশ্বের যতটুকু অংশ নিয়ে তুমি গবেষণা করবা ওইটাই একটা সিস্টেম। তো এই ক্ষেত্রে ব্যাপারটা তাহলে কি যে যেহেতু আমরা কমিউনিকেশন টপিকস পড়তেছি, তাহলে এক স্থান থেকে যখন অন্য স্থানে কোনো তথ্য আমরা বিনিময় করতে চাবো, তখন এর জন্য আমার কিছু সিস্টেম ফলো করতে হবে। যেমন এটার জন্য কিছু মেথোডোলজি আছে। আবার যার মধ্যে দিয়ে যাবে যেটাকে আমরা চ্যানেল বা মিডিয়াম বা মাধ্যম বলি। তো সেই ব্যাপারগুলো আছে। তো মেথড গুলো কি, কি? এটা আমি হচ্ছে পরবর্তীতে একটা টপিকস এ আলোচনা করব যে ডেটা কমিউনিকেশন মেথড গুলো কি, কি হয়? কোন, কোন পদ্ধতির মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা গুলো কমিউনিকেশন করি। এইখানে এইজন্য শুধুমাত্র আমরা পদ্ধতি কথাটাই উল্লেখ করব। যে এইখানে একটু বলাই আছে যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এটা আমরা আগেও বলেছি, চ্যানেলের মাধ্যমে মানে যার মধ্যে দিয়ে ডাটা পাস করব। এটাকেও আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতে পারি, অথবা বলেছে যে এই তথ্য আবার সংগ্রহ করা। যদি এত বড় ডেফিনিশন মনে না থাকে এট লিস্ট এতটুকু লিখে দিও যে ওই ডেটা কমিউনিকেশন এর যে সংজ্ঞাটা পড়েছো ওই সংজ্ঞাটার সাথে পদ্ধতি কথাটা ইউজ করো তাহলেই হবে। যে পদ্ধতিতে ২ বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করা হয় বা যে প্রক্রিয়াতে সেটাকে আমরা বলব ডেটা কমিউনিকেশন সিস্টেম। এখানে একটু কয়েকটা কমপ্লিটলি কিছু টার্ম ইউজ করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাট তোমরা যদি ভুলে যাও আবারও বলছি ডেটা কমিউনিকেশন এর ওইটার সাথে পদ্ধতি, প্রক্রিয়া এরকম একটা কথা এড করে দিবা। তাহলে ওইটাকেই আমরা বলব হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। ওই সংজ্ঞাটা ইউজ করতে পারো এই জায়গায়। আচ্ছা, এখন বেসিক্যালি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে। তো ওইটা আলোচনা করার শুরুতে আমাদের যে টপিকসটা আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে মডেম কি? এইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো তার আগে আমরা বলি যে আমাদের টপিকস এর নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন এর উপাদান অথবা এলিমেন্টস অফ ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশন এর বেসিক যে উপাদানগুলো বা ফান্ডামেন্টাল যে উপাদানগুলো বা বাংলায় হচ্ছে মৌলিক সেটা হচ্ছে ৫ টা। প্রথমটাকে আমরা বলতে পারি যেমন এখানে উৎস, ইংরেজিতে বলতে পারো তোমার সোর্স, আর এখানে আছে হচ্ছে প্রেরক, দ্যাট মিনস সেন্ডার। এখানে পিকচার গুলো দেওয়া আছে, এটা আমি পরে আলোচনা করছি। কমিউনিকেশন মিডিয়াম অথবা এটাকে বলতে পারো কমিউনিকেশন চ্যানেল। তো এটা হচ্ছে 3rd নাম্বার এলিমেন্টস।
ফোর্থ নাম্বারটা আমরা বলতে পারি গ্রাহক বা প্রাপক, আর ফিফথ নাম্বারটা আমরা বলবো হচ্ছে গন্তব্য, অথবা ইংরেজিতে বলা হয় ডেস্টিনেশন। তাহলে আমরা যদি ইংরেজিতে বলি সোর্স, সেন্ডার, সেন্ডারের আরেকটা টার্ম ইউজ করতে পারো ট্রান্সমিটার। কমিউনিকেশন মিডিয়াম, এটা কমিউনিকেশন মিডিয়াম বলা হয় অথবা চ্যানেল বলা হয়। আর এখানে তো দেওয়াই আছে গ্রাহক বা প্রাপক, ইংরেজিতে হচ্ছে তোমার রিসিভার, আর এখানে হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য। এই 5টা উপাদানই বেসিক্যালি আজকে আমাদের আলোচনার বিষয়। খুব ছোট একটা টপিকস, এটা আমরা ডিটেইলস পড়বো যে এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসবে ইত্যাদি ইত্যাদি সব। এখন এইখানে প্রথমত যদি আমরা বলি যে সোর্স বলতে, তাহলে আমরা কোনটাকে মিন করতেছি? সোর্স বলতে যেখান থেকে তোমার তথ্যটা ক্রিয়েট হবে। যেমন আমি যদি এমএস ওয়ার্ডে একটা টাইপ করি, তো তার মানে আমার একটা কম্পিউটার বা মোবাইল একটা ডিভাইস লাগবে। তার মানে আমি তথ্যটা ক্রিয়েট করতেছি। ধরো তুমি একটা লেটার লিখতেছো অথবা কোনো একটা কনটেন্ট লিখতেছো, বা ধরো আমি একটা স্লাইড বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার একটা ডিভাইস লাগবে। তো ধরো আমার ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মোবাইল, যেটাই বলো না কেন। অথবা যেমন তোমরা কাউকে মেসেজ সেন্ড করো, তার আগে তো টেক্সটটা একটা ডিভাইসে লিখে নাও। তো যেখান থেকে ডাটাটা ক্রিয়েট হবে সেটাকেই বেসিক্যালি বলা হয় উৎস। বই পুস্তকে এগুলো সুন্দরভাবে ডেফিনিশন লিখা আছে। তারপর আমি চাইলে তোমরা এক্সপ্লেনেশন গুলো দিয়ে আমি নোটটা সেন্ড করে দিব ক্লাস শেষ করে। আচ্ছা। তো যার কারণে এখানে কম্পিউটারটাকে আমরা বলতে পারি সোর্স। কিন্তু আমরা যদি এটা হিউম্যান বিং এর কমিউনিকেশন চিন্তা করি, যেমন আমরা পার্সোনালি একজনের সাথে আরেকজন যদি দেখা হলে কথা বলি, তার মানে কি আমরা নিজেরাই হচ্ছে সোর্স, যে শুনতেছে সে হচ্ছে রিসিভার। তো এইখানে যেহেতু ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য আদান-প্রদানের কথা বলছি, এবং আরেকটা জিনিস আমার বলে রাখা উচিত হবে সেটা হচ্ছে তোমাদের এইখানে যে ডায়াগ্রামটা আমরা পরে আলোচনা করব এই উপাদানগুলো দিয়ে, এটা বেসিক্যালি হচ্ছে তোমার ডিজিটাল কমিউনিকেশন এর ব্লক ডায়াগ্রাম। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে এনালগ এর স্ট্রাকচার কি ভিন্ন হবে? ডেফিনিটলি ভিন্ন হবে। তোমাদের সিলেবাসে এগুলো নেই। বাট আমরা যখন ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিং কোর্সটা পড়েছি, তখন সোর্স যদি ডিজিটাল না হয়ে এনালগ হয়, তখন তোমাদের বইতে ইন্টারে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটার কিন্তু চেঞ্জ আসবে। যার কারণে আমি বলছি আমি বিষয়গুলো জানি যে ওখানে এনালগ এর স্ট্রাকচার কেমন হবে, কিন্তু এটা তোমাদের ইন্টারের আলোচনার টপিকস না। আমি জাস্ট বলে রাখলাম যে তোমাদের এইখানে যে ডেটা কমিউনিকেশন ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে বইতে ইন্টারমিডিয়েটের, সেইটা বেসিক্যালি তোমার ডিজিটাল কমিউনিকেশন ব্লক ডায়াগ্রাম। যদি এনালগ হতো তাহলে স্ট্রাকচার একটা ভিন্ন আরেক রকম তৈরি হতো। তাহলে সোর্সটা তাহলে আমরা বুঝে গেলাম। হিউম্যান বিং এর ক্ষেত্রে বললে আমরা নিজেরাই সোর্স। এখানে যেহেতু ডাটা ক্রিয়েট করতেছি একটা ডিভাইস থেকে, সেটা হতে পারে মোবাইল বা কম্পিউটার, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা সোর্স বলবো। আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটা ডাটা ক্রিয়েট করলাম। যেমন মনে করো আমি ফেসবুকে একটা মেসেজ লিখেছি। এখন এটা যদি সেন্ড করতে যাই তাহলে আমার ইন্টারনেট লাগবে না? লাগবে কিনা বলো? আমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে আমি কি ডাটা পাঠাতে পারবো? অথবা চিন্তা করো না তুমি স্যার। একটা ইমেইল এমএস ওয়ার্ডে লিখেছো। এখন এটা লিখার পর যদি তুমি সেন্ড করতে চাও তাহলে ডেফিনিটলি তোমার একটা ইন্টারনেট কানেকশন লাগবে। তো এইখানে আমরা এই কানেকশনটাকে মডেম হিসেবে চিন্তা করছি। তাহলে মডেম হিসেবে যদি চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে মডেমটা হচ্ছে আমার প্রেরক। আচ্ছা। তার মানে মডেম যদি না থাকে আমি একটা ডাটা কম্পিউটার থেকে ক্রিয়েট করলাম। এইটা তো আমি আরেকজনকে পাঠাতে পারব না। তাহলে সেই ক্ষেত্রে আমার মডেমটাকে আমরা বলতেছি সেন্ডার বা প্রেরক। সেম ভাবে তুমি যাকে পাঠাবা, যেমন মনে করো তুমি তোমার একটা ফ্রেন্ডকে Facebook এ একটা মেসেজ দিয়ে রাখছো। অ্যান্ড সে যদি অনলাইনে অ্যাক্টিভ না থাকে সে তো তোমার ডাটাটা রিসিভ করতে পারবে না। সে যখন আবার ইন্টারনেট কানেকশন এর সাথে কানেক্ট হবে, দ্যাট মিনস যদি তার একটা মডেম থাকে, তাহলে সে তোমার ডাটাটা রিসিভ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা মডেমটাকে বলতেছি হচ্ছে গ্রাহক বা প্রাপক। তার মানে এখানে একটা ব্যাপার কিন্তু 2 নাম্বার এবং 4 নাম্বার ২ টা এলিমেন্টস কিন্তু সেম। এখন ২ জনের ক্ষেত্রে কার কোনটা কাজ করে সেইটা আমরা মডেমের ডেফিনিশন এ যেয়ে ক্লিয়ার করব। আপাতত জেনে রাখো যে ২ নাম্বার এবং ৪ নাম্বার এলিমেন্ট, দ্যাট মিনস সেন্ডার এবং রিসিভার ২ টাই মডেম হিসাবে আমরা ইউজ করি। বাট মডেমের কোন পার্ট কখন কাজ করে সেটা আমরা ডায়াগ্রামে যেয়ে দেখব। তোমরা জানো যে মডেমের ভিতর ২ টা ভাগ থাকে, মডুলেশন, ডিমডুলেশন। ওইটাতে আমি পরের স্লাইডে আলোচনা করছি। আচ্ছা। কমিউনিকেশন মিডিয়াম অথবা বলা হয় কমিউনিকেশন চ্যানেল। তাহলে যার মধ্যে দিয়ে ডাটা যাবে। যেমন আমার এরকম একটা এক্সাম্পল যদি দেই, যে আমি যখন কলেজে যাই তখন আমার তো একটা ওয়ে আছে। যেমন আমি মিরপুর ১ এ থাকি। আমি যদি সায়েন্স কলেজে যাই তাহলে আমার মিরপুর ১০ দিয়ে ১৪ হয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমার যেতে হয়। তার মানে হচ্ছে আমার যাওয়ার জন্য যেরকম একটা ওয়ে লাগে, তার মানে তুমি যখন একটা ডাটা তৈরি করেছো, সেটার জন্য একটা মডেমের সাথে কানেক্ট হয়েছো। এখন এইটা যখন যাবে, তারও কিন্তু একটা মাধ্যম বা ওয়ে বা একটা পথ লাগবে।
যেটাকে আমরা বলতেছি কমিউনিকেশন মিডিয়াম অথবা চ্যানেল। এই কথাটাকে এইভাবেও চিন্তা করতে পারো, যেমন দেখবা যে সচরাচর আমাদের দেশের ভিআইপিদের সাথে দেখা করতে গেলে তো সরাসরি দেখা করা যায় না। কারো যদি সুপারিশপত্র নিয়ে যাও বা একটা চ্যানেল নিয়ে যাও, চ্যানেল বলতে আমরা বাঙালিরা যেটা বুঝি যে কারো একটা সুপারিশপত্র নিয়ে গেছি, কারো একটা রেফারেন্সে গিয়েছি, তাছাড়া তো দেখা করা যায় না। তো যেকোনো ব্যাপারেই এভাবে চিন্তা করতে পারো যে আমি যদি একটা ডাটা যদি পাঠাই, তার মানে এটার জন্য একটা ওয়ে অথবা একটা পথ, একটা মিডিয়াম, একটা মাধ্যম লাগবে। যে জিনিসটাকে আমরা বলতেছি কমিউনিকেশন মিডিয়াম। এখন এই কমিউনিকেশন মিডিয়ামটা হতে পারে ২ ধরনের। সেটা হতে পারে ওয়্যারলেস, হতে পারে ওয়্যার্ড। দ্যাট মিনস তারযুক্ত অথবা তারবিহীন। তো এই ব্যাপারগুলোরে আমরা পরবর্তীতে আলোচনা করব আলাদাভাবে যে ওয়্যারলেস মিডিয়াম গুলো কি আছে? যেমন তোমার মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, স্যাটেলাইট, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এগুলো হচ্ছে ওয়্যারলেস। আর ওয়্যার্ড মিডিয়ামের ভিতরে আমরা আলোচনা করব যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবার কেবল। তো এটা অনলাইনে পড়ানো আরো অনেক ইজিয়ার। কারণ হচ্ছে যে ক্লাসে যখন কমিউনিকেশন মিডিয়ামটা পড়ানো হয়, অনেক জিনিস গ্রাফিক্যালি বোর্ডে ড্র করে দেখানো সম্ভব হয় না। কিন্তু এটা যখন তুমি সরাসরি পাওয়ার পয়েন্টে দেখবা, কিছু ভিডিও দেখলে আরো ক্লিয়ারলি বোঝা যায় যে আসলে যেমন অপটিক্যাল ফাইবার, স্পেশালি অপটিক্যাল ফাইবার কিভাবে কমিউনিকেশন গুলো হয়। তো ওগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে কমিউনিকেশন মিডিয়াম বলতে এখানে তার যুক্ত হতে পারে, তার বিহীনও হতে পারে। এখন প্রশ্ন হলো স্যার আমরা কখন কোনটা ইউজ করব? এটা ডিপেন্ড করবে যে তোমার নেটওয়ার্কিং এরিয়া কতটুকু। আ তুমি একটা কোম্পানির কাজ করতেছো, তাহলে তারা তোমাকে বাজেট কতটুকু দিয়েছে এবং কতটুকু কোয়ালিটি দিলে তাদের সার্ভিসে কোনো সমস্যা হবে না, তার উপর বেস করে আসলে এই মিডিয়াম গুলো চুজ করতে হয়। নেটওয়ার্কিং এর বড় একটা ব্যাপার হচ্ছে যে তোমাকে মাথায় রাখতে হবে যে কস্ট, কোয়ালিটি, পারফরম্যান্স। তার মানে কস্টিং টা পারফরম্যান্স ভালো করতে যে এত বাড়ানো যাবে না যে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমরা পরে আলোচনা করব। তো এখানে আপাতত শুধু শর্ট করে বললাম, যার মধ্যে দিয়ে ডাটা যাবে সেই পথটাকে আমরা বলতেছি কমিউনিকেশন মিডিয়াম। এইটা আসলে তুমি কোন ক্ষেত্রে ইউজ করবা, কত ডিসট্যান্স এ, তার উপর বেস করে খরচ কত, তার উপর বেস করে আমরা এটা চুজ করব। আচ্ছা। এখন গ্রাহক বা প্রাপক। তার মানে তুমি একটা ডাটা পাঠাইছো। তাহলে রিসিভ কে করবে? তাহলে এটা একটা মডেমের মাধ্যমে রিসিভ করতে হবে। কারণ তোমার একটা ফ্রেন্ডকে পাঠাইছো, এখন সে তো যদি ইন্টারনেটে ইনভলভ না থাকে তাহলে তো রিসিভ করতে পারবে না। সেই ক্ষেত্রে এখানে গ্রাহক বা প্রাপকের ভূমিকাও পালন করতেছে একটা মডেম। মডেমের কোন অংশ পরের স্লাইডে বলব। এরপর হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন। তার মানে ধরো যে তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়েছো। এটা হচ্ছে তোমার একটা ফ্রেন্ড তোমাকে আগে থেকে ফেসবুকে মেসেজ দিয়ে রাখছে। তাহলে তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশনটাকে আমরা বলতেছি রিসিভার। কিন্তু তোমার মোবাইলে এখন তুমি ভিউ করতেছো সেই মেসেজটা। তার মানে এইটাই হচ্ছে তোমার গন্তব্য বা ডেস্টিনেশন। না বুঝলে কোনো সমস্যা নেই। পরে আমরা একটা রিয়াল সিনারিও দেখলে পারে আরো ইজিলি বুঝতে পারবা যে ডেটা কমিউনিকেশনের কোন উপাদানের আসলে কি কাজ। তো তার আগে এটা দিয়ে ডায়াগ্রামটা বোঝানোর আগে আমি তোমাদেরকে মডেমের ডেফিনিশনটা একটু পড়াবো। তার আগে বলে রাখি তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট একটা টপিকস আছে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। সেইখানে আলোচনা করা আছে যেমন হাব, সুইচ, রাউটার, মডেম এগুলো। কিন্তু যেহেতু আমার এই টপিকস পড়াতে মডেমের কনসেপ্টটা বলতেই হবে, যার কারণে মডেমের 50% টপিকস আমি এখানে পড়ায়ে ফেলবো। মডেমের কিছু প্রকারভেদ আছে। সেইটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। শুধুমাত্র মডেমের বেসিক ব্যাপারটা এখানে আলোচনা করব। চলো আমরা একটু আলোচনা করি। যেমন এখানে লেখা আছে যে মডেম একটা ইলেকট্রনিক ডিভাইস যা মডুলেশন এবং ডিমডুলেশন প্রক্রিয়ার মাধ্যমে তথ্যের আদান-প্রদান করে থাকে। আচ্ছা। এখন এখানে একটা মোস্ট ভাইটাল টার্ম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনটা কি? তাহলে এখানে দেখেই বুঝতে পারতেছো যে মডুলেশন হতে গেলে তাহলে ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রূপান্তর করার একটা প্রক্রিয়া। তাহলে এটা পরীক্ষায় এমসিকিউ তে খুবই বেশি আসে যে মডুলেশন কি? আবার ১ মার্কের জ্ঞানমূলক কোশ্চেনেও আসে। তাহলে ডিজিটাল সিগন্যালকে যখন এনালগ সিগন্যালে কনভার্ট করা হবে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলব মডুলেশন। উল্টোভাবে আমরা বলতে পারি যদি এনালগ সিগন্যালকে আবার ডিজিটালে কনভার্ট করি তখন সেইটাকে আমরা বলব হচ্ছে ডিমডুলেশন। তো এখানে অনেকে প্রশ্ন করে স্যার এই স্ট্রাকচারে এডিসি লেখা আছে, এডিসি মানে কি? এনালগ টু ডিজিটাল কনভার্টার। আসলে আমরা যখন এটা প্র্যাকটিক্যাল গুলো করতাম ইউনিভার্সিটিতে, আমাদের কমিউনিকেশন ল্যাব গুলো যখন হতো, তখন তোমার ডিজিটাল টু এনালগ এর জন্য একটা কনভার্টার আছে হচ্ছে ডিএসি কনভার্টার। আর এই এনালগ টু ডিজিটাল এর জন্য আমরা একটা কনভার্টার ইউজ করতাম, সেটা হচ্ছে মানে ওইটাকে বলা হয় এ টু ডিসি কনভার্টার, মানে এনালগ টু ডিজিটাল কনভার্টার। এইজন্য এই স্ট্রাকচারে, যেহেতু আমি এই পিকচার গুলো গুগল থেকে নিয়েছি, সো ওইখানে ওই জিনিসটা দেখাচ্ছে এডিসি। এটা আসলে কনভার্টার দিয়ে করা হয়। প্রক্রিয়াগুলো আমরা ডিটেইলস পড়েছি যে কিভাবে আসলে এনালগ থেকে সিগন্যাল গুলো ডিজিটালি কনভার্ট হয়। এখানে তো তোমরা দেখতে পাচ্ছ না।
সরাসরি একটা ডিভাইস দেওয়া আছে, এটা তোমার ডিজিটালে কনভার্ট করতেছে অথবা অ্যানালগে করতেছে। কিন্তু এটা প্রসেস গুলো ইন্টারনালি কি কি হয়, এটা আমরা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং কোর্স গুলো যখন পড়েছি, আমাদের ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো হয়। যারা তোমার অনার্স মাস্টার্স এর টপিক গুলো পড়ায়, তখন স্যাররা এগুলো পড়ায়। তো যেহেতু তোমাদের এই বিষয়গুলো নেই, শুধুমাত্র এখান থেকে তোমরা সংজ্ঞাগুলোই পড়বা। তাহলে মডেমের ডেফিনিশনটা এখানে বললাম, আর মডেমের ২ টা ভাইটাল টার্ম বললাম, যে মডুলেশন এবং ডিমডুলেশন। তাহলে এই জিনিসটা একটু মনে রাখলে আমাদের পরের টপিকটা দেখো ইজি হয়ে যাবে। আমরা এখানে এই কমিউনিকেশনের উপাদানগুলো কিন্তু আগেই বলেছিলাম। একটা হচ্ছে, প্রথমটা কি বলেছিলাম? উৎস। ইংরেজিতে বলা হয় সোর্স। এরপরে হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার, অথবা এটাকে আরেকটা নাম বলতে পারো সেন্ডার। এটাকে আমরা সেন্ডার বলতে পারি। এরপরে কমিউনিকেশন মিডিয়াম, এর আরেকটা নাম হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। এরপরে হচ্ছে প্রাপক, দ্যাট অথবা গ্রাহক বলতে পারো, ইংরেজিতে রিসিভার, গন্তব্য বা ডেস্টিনেশন। এখন এই অংশটাকে তোমার বলা হয় উৎস সিস্টেম। উৎস সিস্টেম বলতে যে তোমার ডিভাইসের সাথেই তোমার মডেমটা অ্যাটাচ করা, কানেক্টেড আছে। তার মানে হচ্ছে যে আমরা যেখান থেকে বেসিক্যালি ডাটাটা পাঠাই, তো ওই উৎস ডিভাইস মানে তুমি এভাবে চিন্তা করো যে আমরা মোবাইল থেকে একটা ডাটা পাঠাবো। তাহলে মোবাইলের সাথে ইন্টারনালি কিন্তু একটা মডেম লাগানো থাকে। একটু বলেই নেই যে মডেম কিন্তু ২ প্রকার। একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। যেটা আমরা বাইরে থেকে ইউএসবি পোর্ট দিয়ে মডেম সেট করি, এটা তোমার এক্সটার্নাল মডেম। আর আমাদের মোবাইল অথবা এই ল্যাপটপ গুলোতে তোমার এই ইন্টারনালি কিন্তু ইনবিল্ড অবস্থায় একটা মডেম দেওয়া থাকে, যেটাকে বলা হয় ইন্টারনাল মডেম। এক্সটার্নাল মডেম গুলোর স্পিড বেশি, যার কারণে দেখবা যে আমরা বাইরে থেকে যখন কোনো ইন্টারনেটের তার নিয়ে এসে সংযোগ দেই, ডিফল্ট মোবাইলের ছাড়া, তখন কিন্তু এটা বেশি স্পিড পায়, যেটা আমরা ওয়াইফাই হিসেবে ইউজ করি। এগুলোর আবার ওয়্যারলেস মডেম আছে, ওয়ার্ড মডেম আছে, এগুলো নিয়ে এখানে আলোচনা না করি। তো এখানে উৎসর সাথে সিস্টেম কথাটা ইউজ করছে বলতে এখানে ২ টা জিনিস একসাথে আছে, সোর্স এবং ট্রান্সমিটার। যেমন তুমি চিন্তা করতে পারো, যেমন আমার ল্যাপটপের সাথে একটা মডেম যুক্ত আছে। এইজন্য ওভারঅল এই সিস্টেমটাকে আমরা বলতেছি উৎস সিস্টেম। এইখানে বলতেছি হচ্ছে তোমার গন্তব্য সিস্টেম। আর এইটার আরেকটা নাম আছে, নামটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। তাহলে পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসলে ছেলেমেয়েরা বুঝতে পারে না যে ট্রান্সমিশন সিস্টেম বলতে কি বোঝায়। ট্রান্সমিশন সিস্টেম বলতে তোমার ট্রান্সমিশন মিডিয়াম গুলোকে বোঝানো হয়, অথবা ডেটা কমিউনিকেশন চ্যানেল গুলোকে বোঝানো হয়। তাহলে আশা করা যায় যে এমসিকিউ তে ভুল হবে না। যদি বলে নিচের কোনটা ট্রান্সমিশন সিস্টেম, তাহলে তোমার হয়তো ওখানে নাম দেওয়া থাকবে, ধরো কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, এরকম দেওয়া থাকবে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এরকম টাইপের থাকবে। এখন আমরা এই জিনিসটাকে একটু পিকচার দিয়ে যদি বুঝাই, তাহলে তোমরা ওই যে ঘটনাগুলো বলে আসলাম, সোর্স এর কাজ কি, ট্রান্সমিটারের কাজ কি, এগুলো ভালোভাবে বুঝতে পারবা। যেমন এইখানে ধরো একটা কম্পিউটার আছে, সোর্স হিসাবে তাহলে আমি কি ডিজিটাল ডিভাইস দিয়েছি নাকি অ্যানালগ দিয়েছি বলো তো? কম্পিউটার অ্যানালগ ডিভাইস না ডিজিটাল ডিভাইস? স্যার ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস। তাহলে ডিজিটাল ডিভাইস থেকে সিগন্যাল যেটা ক্রিয়েট হবে, সেটা কি ডিজিটাল হবে নাকি অ্যানালগ হবে? ব্যাপারটা এইভাবে চিন্তা করো যে আমরা যদি বাঙালি হই, তাহলে আমরা যখন কথা বলবো, যখন মুখে কথা ফুটবে, তখন কি আমরা চাইনিজ ভাষায় কথা বলি, বাংলা ভাষায় তো কথা বলি। তার মানে যেহেতু এটা ডিজিটাল ডিভাইস, তার মানে এখান থেকে যে সিগন্যালটা ক্রিয়েট হবে, সেটা বেসিক্যালি ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট হবে। এখন এইটার সাথে অ্যাটাচ করা আছে কি একটা মডেম আছে। তাহলে মডেমের ২ টা ব্যাপার এখানে থাকে, আমি একটু বলে নিই এখানে। এইখানে ধরো আমি মডেম টার্মটাকে ২ টা টার্ম দিয়ে বুঝাই, যে এটাকে ভাঙলে ২ টা, আমরা তো মডুলেশন ডিমডুলেশন প্রক্রিয়ার কথা বলেছি, বাট এখানে ২ টা ডিভাইসের সমন্বয় থাকে। একটা এই যে এমো পার্ট দেখতেছো, এইটাকে বলা হয় মডুলেটর। মডুলেশন বলি নাই কিন্তু, মডুলেটর বলেছি। আর এই ডেম অংশটাকে বলা হয় ডিমডুলেটর। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে মডুলেটরটা কি কাজ করে? মডুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে। মডুলেশন প্রক্রিয়াটা কি ছিল? আগেই বলে আসছি, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। তাহলে এইখানে আছে ডেম। ডেমতে হচ্ছে ডিমডুলেটর। তাহলে ডিমডুলেটর কি কাজ করে? ডিমডুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে। এখন ডিমডুলেশন প্রক্রিয়াটা কি, সেটা কিন্তু আমরা আগেই বলেছি। বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার। আচ্ছা, এখন বলো তো ডাটা আমার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? লেফট থেকে রাইটে নাকি রাইট থেকে লেফটে? আমার এই পিকচার অনুসারে লেফট থেকে রাইটে। লেফট থেকে রাইটে। তাহলে
এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার মডুলেটর তো একটা কাজ করে যে ডিজিটালটাকে অ্যানালগ করবে, আর ডিমডুলেটর উল্টো কাজটা করবে, দ্যাট মিনস অ্যানালগটাকে ডিজিটাল করবে। তাহলে দুই পাশেই যেহেতু মডেম, এই ট্রান্সমিটার অংশে মডেম আছে, আবার রিসিভার অংশে মডেম আছে, তাহলে কোন মডেমের কোন অংশ কখন কাজ করবে দেখতে হবে ডাটা কে সেন্ড করেছে। যদি আমরা বাম থেকে ডানে যদি সেন্ড করি, দ্যাট মিনস লেফট টু রাইটে, তাহলে এই মডেমের কোন অংশ কাজ করবে বলতো, মডুলেটর নাকি ডিমডুলেটর? মডুলেটর। মডুলেটর কাজ করবে। তাহলে মডুলেটর যদি কাজ করে তাহলে ডিজিটাল সিগন্যালটাকে সে কিসে কনভার্ট করবে? অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে, রাইট? এই যে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করলো, এখন এখানে একটা ট্রান্সমিটার মিডিয়া দেওয়া আছে, মানে এটা তোমার ওয়্যারলেস বুঝিয়েছে। হ্যাঁ, এখানে একটা তোমার ওই যে টাওয়ার গুলো তোমরা দেখো, যদিও এটার নাম টাওয়ার না, পরে আমরা পড়বো এটার নাম হচ্ছে বেস ট্রান্সিভার স্টেশন অথবা বেস স্টেশন বলা হয়। তাহলে এখন এই সিগন্যালটা অ্যানালগে কনভার্ট হলো, তাহলে রিসিভার এখন কোন সিগন্যালটা রিসিভ করবে? অ্যানালগ। অ্যানালগটা পাবে। এবার অ্যানালগের এইখানেও তো একটা মডেম আছে, তাহলে এই মডেমের এখন কোন পার্ট কাজ করবে? এ তো রিসিভার হিসেবে কাজ করতেছে, তাহলে রিসিভার এখন কোন পার্ট কাজ করবে মডেমের? মডুলেটর নাকি ডিমডুলেটর? ডিমডুলেটর। ডিমডুলেটর। তাহলে এখান থেকে এইটা কি করবে, যে অ্যানালগ থেকে আবার ডিজিটালে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই গন্তব্যে তুমি যে সিগন্যালটা তোমার ফ্রেন্ডকে ধরো পাঠিয়েছো, সে ওই সিগন্যালটাই পাবে। এই সিনারিওটা তাই মিন করে। তো আমি যখন শাইন কলেজে ডেমো দেই তখন আমার টপিকসটাই ছিল এটা, ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপরে। তো সেখানে তোমার ভিকারুননিসা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা ম্যাডাম ছিল, তো আমাকে কোশ্চেন করেছিল, এইটাই কোশ্চেন করেছিল যেটা আমি একটু আগে তোমাদেরকে অলরেডি বলেছি। তো আমি এই দিক থেকে ডেটা কমিউনিকেশনটা দেখিয়েছি, বাম থেকে ডানে। তো তখন আমি বলেছি যে এই পাশে হচ্ছে মডুলেটর পার্ট কাজ করে, এটা ডিজিটাল থেকে অ্যানালগ হবে। তো ম্যাডাম আমাকে কোশ্চেন করছিল যে সবসময় রিসিভারের কি এই ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটালি করবে কিনা, অথবা ডান পাশ থেকে ডাটা সেন্ড করা যাবে কিনা। তো এটা তো করা যেতেই পারে, এটা তোমার ফ্রেন্ডের কম্পিউটার, ধরো তুমি একটা মেসেজ দিলা, তারপর সে আবার ধরো তোমাকে আরেকটা মেসেজ লিখলে, সে কি ওই ক্ষেত্রে সেন্ডার হতে পারে না? বুঝতে পেরেছো কিনা? ম্যাডামের প্রশ্নটা ছিল যে আমি এই দিক থেকে ডিজিটাল থেকে অ্যানালগ করতেছি, তো এই দিক থেকে যখন ডাটা আসবে তখন কি হবে? তখন এই মডেমের কিন্তু তখন আর ডিমোডুলেটর পার্ট কাজ করবে না, তখন কি কাজ করবে বলো তো? এই দিক থেকে যদি ডাটা আসে তাহলে এই মডেমের কোনটা কাজ করবে, মডুলেটর নাকি ডিমোডুলেটর? মডুলেটর। কাজ করবে। যে পাঠাবে, মনে রাখবা, যে পাঠাবে তার অলওয়েজ মডুলেটর, যে রিসিভ করবে তার অলওয়েজ ডিমোডুলেটর। এবার সেন্ডার যদি রিসিভার হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কি কাজ করবে, যে অ্যানালগটাকে ডিজিটাল করবে। যেমন এইখানে আমি বললাম যে এখানে সে রিসিভার আগে ছিল, কিন্তু এখন এই দিক থেকে যদি পাঠায়, সে যদি সেন্ডার হয় তাহলে তার কিন্তু মডুলেটর পার্ট কাজ করবে। এটাই উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে একটা রিসিভার সেন্ডার হতে পারে কিনা। ডেফিনিটলি পারে। সে যদি আবার কোনো মেসেজ তাকে পাঠায় বা ডাটা পাঠায়, তো সেই ক্ষেত্রে তার মডেমে তো তখন আর তোমার ডিমোডুলেটর পার্ট কাজ করবে না, তখন তার মডুলেটর পার্ট কাজ করবে। তো এখন এখানে আরেকটা ভাইটাল কোশ্চেন যেটা করা হয়, যেটা আসলে তোমাদের ইন্টারমিডিয়েটে ব্যাখ্যা নেই, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাবো যে অনেকের যেটা কোশ্চেন আসে যে এখানে তো ডিজিটাল সিগন্যাল আছে, তো আমি যদি সরাসরি ডিজিটালটাই পাঠাতাম রিসিভারের কাছে, তো সেই ক্ষেত্রে কি সমস্যা হতো? আমার কথাটা কি বুঝতে পেরেছো? আমি এটাকে কনভার্ট জি করলাম স্যার। অ্যানালগে, তারপরে পাঠালাম, তারপরে আবার রিসিভার ওই অ্যানালগটাকে আবার ডিজিটাল করলো। আমি যদি সরাসরি ডিজিটালটাই পাঠাতাম, রিসিভার যদি ওই ডিজিটালটাই পাইতো, তাহলে কি ঘটনাটা ঘটতো? আসলে এটা সমস্যা যেটা হয় কি, যে তুমি যখন ডিজিটাল সিগন্যালটাই পাঠাবা, আহ তার আগে একটু বলে রাখি যে মডুলেশনের আবার বিভিন্ন প্রক্রিয়া আছে। আমরা যখন পড়েছি যে মডুলেশন আবার কয় ভাগে ভাগ হয়, এক একটা পারপাজে এক একটা ভালো। তো কমন যে সিনারিও সেইটা আমি বলি, যে যখন তুমি ডিজিটাল আকারেই পাঠাবা, তখন এটা যদি লং ডিস্টেন্সে সিগন্যালটা ট্রাভেল করে, তাহলে একটা সময় এখান থেকে সিগন্যালের কিছু এনার্জি লস হয়ে যায়। এনার্জি লস হওয়া মানে কি, ওখান থেকে কিছু তথ্য লস হবে। মানে আমি ব্যাপারটাকে যদি তোমাকে এইভাবে উদাহরণ দিয়ে বলি, যেমন আমার একটা বন্ধু আছে, ও আইসিটি টিচার, মাহমুদ হাসান খান। তো ধরো আমি আমার বন্ধুকে বললাম যে দোস্ত আমি মিরপুর 10-এ খুবই বিপদে পড়ছি। তো ও যখন বের হইছে আমাকে উদ্ধার করার জন্য, ওই সময় দেখা যায় যে হেফাজতের একটা আন্দোলন হচ্ছে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। এখন
সে যেহেতু বন্ধু মানুষ, আমি বিপদে পড়ছি, সে আমাকে রক্ষা করার জন্য ধরো আসতেছে। তো সে দৌড়াদৌড়ি করে সে মনে করো যে মিরপুর ১০ পর্যন্ত গেছে, মিরপুর ১ থেকে। তো সেই ক্ষেত্রে ধরো আমার বন্ধুটার আগে যেরকম চেহারা থাকবে, ১০ নাম্বার পৌঁছানোর পরে কি চেহারা ওইরকম থাকবে? যদি দৌড় দিয়ে যায়, থাকবে কিনা আগে এটা বলো? না দেখা স্যার। যাবে ঘেমে যাবে অথবা ক্ষুধার্ত মনে হবে, এরকম টাইপের মনে হবে। বিমর্ষ টাইপের মনে হবে না? তো আসলে ব্যাপারটা হলো যদি এরকম হতো যে সে ধরো আ উবারের একটা কার ডেকে কারে চড়ে মিরপুর ১ থেকে ১০ এ গেছে এসি দিয়ে। তাহলে কি তার চেহারার খুব একটা চেঞ্জ হবে? এটা আমাকে বলো। না স্যার। তো এখানেও ব্যাপারটা তাই ঘটে। এখানে আমরা যে সিগন্যালটা দেখতেছি না এনালগ, আসলে এইটাকে আমরা যখন পড়েছি এটাকে বলা হয় মিক্সড সিগন্যাল। মানে তোমরা দেখতে পাচ্ছ এটা এনালগ, বাট এর ভিতরে কিন্তু ডিজিটাল সিগন্যালটা কিন্তু আছে। এর ভিতরে কিন্তু থাকে। এখানে মিক্সড আপ থাকে। বাট আমরা এনালগ আকারে এটাকে দেখি। এটার প্রক্রিয়া আমরা পড়েছি। আমার কথা জাস্ট আপাতত বিশ্বাস করো যে এর সাথে এই ডিজিটাল সিগন্যালটা কিন্তু থাকে। তাহলে এনালগ সিগন্যালটা কি কাজ করে? এটা একটা ক্যারিয়ার হিসাবে কাজ করে। যেমন আমার ওই বন্ধু যখন মিরপুর ১ থেকে ১০ এ গিয়েছিল, তখন সে কার ভিতর চড়ে গিয়েছিল? একটা গাড়ির ভিতরে। আচ্ছা বলো তো গাড়ির ভিতরে যখন চড়ে গেল তার চেহারা তেমন কোনো চেঞ্জ হলো না। কেন? কারণ তাকে বেয়ার করে নিয়ে গেছে গাড়িটা। ক্যারিয়ার হচ্ছে কিন্তু গাড়ি। আচ্ছা এখন আমি মিরপুর ১০ এ আমি কি আমার বন্ধুকে ডাকছি না গাড়িকে ডাকছি? কোনটাকে ডাকছি? বন্ধুকে। বন্ধুকে ডাকছি। তাহলে আমি যখন রিসিভ করব নিশ্চয়ই ওভারের গাড়িটা রিসিভ করব না। আমি রিসিভ করব আমার বন্ধুকে। তার মানে এটা চিন্তা করো আমার বন্ধু। এটা ধরো যে মাহমুদ, নাম হচ্ছে মাহমুদ। আর এটা হচ্ছে ওভারের ধরো গাড়ি। এখন ও এখানে চড়ে আছে। এখন আমার কাছে যখন গেছে তখন আমি কি করছি? আমার বন্ধুকে শুধু ওখান থেকে বের করে নিয়েছি। ওভারের গাড়ি কই যাবে সেটা তো আমার দেখার দরকার নাই। তার মানে হচ্ছে যে যখন আসলে রিয়াল ওয়ার্লড এ আমরা ডিজিটাল সিগন্যালটাই পাঠাবো, তখন একটা মানুষ যেরকম আমরা অল্প রাস্তা রান করলে হাঁপায়া যাই, আমাদের চেহারা চেঞ্জ হয়ে যায়। তার মানে ডিজিটালি যদি যেত তাহলে কিছুদূর সিগন্যালটা ট্রাভেল করার পর ওখান থেকে কিছু এনার্জি লস হয়ে যেত। আর এনার্জি লস হওয়া মানে আমি এখানে বুঝাচ্ছি তোমার কিছু ইনফরমেশন ওখান থেকে হারায় যাবে। তাহলে প্রপার ইনফরমেশন আমি যেটা পাঠাইছি আমার বন্ধু কি সেটা রিসিভ করবে? সেটা কিন্তু রিসিভ করবে না। যার কারণে এখানে যে কাজটা করা হয় যে সিগন্যালটাকে এনালগ এ কনভার্ট করে পাঠানো হয়। আসলে এখানে এনালগ বলতে কিন্তু এখানে একটা মিক্সড সিগন্যাল আছে। বাট এটা আমরা ওইভাবে আলোচনা করি না। বাট আমি কেন? কারণ এটা সিলেবাসে নেই। বাট আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে সহজ যেটা সামারি যেটা দাঁড়ায় যে আমরা যদি ডিজিটালটাই পাঠাতাম তাহলে সেই সিগন্যালটা খুবই উইক হতো। আর উইক সিগন্যালটা রিসিভ করলে দেখব যে আমার কিছু ডাটা ওখান থেকে লস হয়ে যেত। কিন্তু আমরা যখন এনালগ আকারে পাঠাবো, একটা ক্যারিয়ারের আ হিসাবে এনালগ সিগন্যালটা একটা ক্যারিয়ার হিসাবে কাজ করবে গাড়ির মতো। তখন ওখান থেকে যদি আমি আমার ডিজিটাল সিগন্যালটা রিসিভ করি তাহলে প্রপার ইনফরমেশনটা আমি রিসিভ করতে পারব। ঠিক ওই ওভারের গাড়ি আর ওই মাহমুদের ঘটনাটা মনে রাখলেই বুঝতে পারবা যে আসলে কেন এখানে আমরা ডিজিটাল থেকে এনালগ করতেছি। এটা হচ্ছে ব্যাপার। এখন এই স্ট্রাকচারটাকে আমি তোমাদেরকে খুব সহজে একটু বোঝাতে পারি যে, আমাদের যখন এনালগ কমিউনিকেশন সিস্টেমটা ছিল, ডিজিটাল কমিউনিকেশন ছিল না। তখন কমিউনিকেশনটা কেমন ছিল? চিন্তা করে দেখো। যে এইখানে যদি আমরা এইভাবে চিন্তা করি, যেমন একটা মানুষ হচ্ছে তার বন্ধুকে বা অথবা তার মাকে যাকেই হোক একটা চিঠি লিখতেছে ধরো। ধরো সে শহরে মেসে থাকে, তার মাকে একটা চিঠি লিখতেছে। আগের যুগের কথা চিন্তা করো। তাহলে বলো তো এই যে বাচ্চাটা আমরা দেখতেছি বা একটা লোক দেখতেছি, তো সে আসলে আমরা সোর্স হিসেবে চিন্তা করব। কারণ ডাটাটা ক্রিয়েট করতেছে কে? চিঠিটা কে লিখতেছে? এই ছেলেটা লিখতেছে, রাইট? তাহলে এ হচ্ছে এই ক্ষেত্রে সোর্স। তো আগের যুগে যখন আমরা চিঠি পাঠাতাম তখন কোথায় নিয়ে যেয়ে এটা পোস্ট করতাম বলতো? পোস্ট অফিস, রাইট? তাহলে এখানে ধরো এই যে আমরা পোস্ট অফিসে নিয়ে যেয়ে ধরো চিঠিটা পোস্ট করব। তখন এইখানে চিঠিটা যখন পোস্ট করে আসে তখন কিন্তু পোস্ট অফিসের কিছু কাজ থাকে। দেখবো ওরা কিছু সিল-টিল দিয়ে তারপর পাঠায়। তো এই ক্ষেত্রে আমরা কাজ বলতে এটাই বুঝাচ্ছি যে মডেমের এখানে যদি মডুলেটর পার্ট কাজ করে সে কি করবে? ওই ডিজিটাল সিগন্যালটাকে এনালগ এ কনভার্ট করবে। তো এইখানে মনে করো এই সিল সাববোর্ড দেওয়াটাই হচ্ছে এই পোস্ট অফিসের কাজ। এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এটা ধরো পোস্ট অফিস 1। এখন মিডিয়াম হিসেবে তাহলে চিঠিটা নিয়ে যায় কে বলতো? কার মাধ্যমে চিঠিটা পাঠানো হয় পোস্ট অফিস কমিউনিকেশনে? পোস্টম্যান, রাইট? পোস্টম্যানই তো নিয়ে যায়। এখন তো এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তোমরা এখন চিন্তা করো স্যার এখন WhatsApp, মেসেঞ্জার এগুলোতেই দেই। কে যে নিয়ে যেত কে জানে। তো যাই হোক তাহলে পোস্টম্যান নিয়ে যায়। তাহলে পোস্টম্যানকে আমরা চিন্তা করতে পারি মিডিয়াম এর সাথে। তাহলে রিসিভার হিসাবে
এই পোস্টম্যান কি সরাসরি যার কাছে চিঠি লিখছে তার কাছে কি দিয়ে আসে বলতো, নাকি ওই লোকের বাসার নিকটস্থ না স্যার, পোস্ট অফিসে। পোস্ট অফিসে দিয়ে আসে, রাইট? তাহলে এই পোস্ট অফিসে যদি এই মানুষের সাথে মিল নেই, কারণ এর আর আমি দ্বিতীয় ছবি খুঁজে পাই নাই যে এরকম, এই জন্য এটা অ্যাড করেছি। এখন এইখান থেকে কি করছে, যে এখান থেকে ঠিকানা অনুসারে একটা ব্যক্তি নিয়ে যায় এই চিঠিটা মনে করো দিয়ে আসছে। তাহলে এই পোস্ট অফিস 1 টা ট্রান্সমিটার, পোস্ট অফিস 2 টা ধরো এটা রিসিভার, আর কমিউনিকেশন মিডিয়াম বলতে এখানে পোস্টম্যান, এই ব্যক্তিটা হচ্ছে ধরো সোর্স, আর ফাইনালি ডাটা রিসিভ করলো ওর মা ধরো হচ্ছে তোমার ডেস্টিনেশন। অনুরূপভাবে তুমি এই উদাহরণটাকে এইভাবেও চিন্তা করতে স্যার, পারো। হ্যাঁ, বলো। স্যার ফাইজাল নাকি নেট প্রবলেম, বললো আপনাকে কাজটা রেকর্ড করে রাখতে। আমার ক্লাস রেকর্ডিং দেওয়া আছে তো, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে খেয়াল করে দেখো যে এই উদাহরণটাকে কিন্তু আমরা আরেকটা উদাহরণ চিন্তা করতে পারি, যেটা তোমরা এখন সচরাচর দেখো, সেটা হচ্ছে তোমার এই কুরিয়ার সার্ভিসটার কথা চিন্তা করো। ধরো তুমি যদি কোনো একটা চিঠি বা ধরো আমি একটা পার্সেল কোনো কিছু আমরা কি করি যে নিজে নিয়ে প্যাকেট করে তারপর নিয়ে যে কুরিয়ার সার্ভিসে দিয়ে আসি। কুরিয়ার সার্ভিস ওখান থেকে সিল টিল দিয়ে মোবাইল নাম্বার লিখে কি করে কুরিয়ারের গাড়ির মাধ্যমে পাঠায়। তার মানে কুরিয়ারের গাড়িটাকে তুমি চিন্তা করতে পারো মিডিয়াম। তাহলে নিকটস্থ কুরিয়ারে দেয়, তখন আমরা আবার ওখান থেকে যে রিসিভ করি, তার মানে আমরা ওই ক্ষেত্রে ডেস্টিনেশন, আর সেকেন্ড কুরিয়ারটা ধরো রিসিভার। তাহলে এই ডেটা কমিউনিকেশনের যে সিস্টেমের যে উপাদানগুলো, আমার মনে হয় বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে এই 5টা উপাদান যদি আসে তাহলে বুঝতে পারবা তো নাকি পরীক্ষায় যে কোনো ভাবে কোশ্চেন আসলে? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা এটার কোশ্চেন প্যাটার্ন গুলো দেখবো, আমাদের বেশি সময় নেই। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা রিয়াল সিনারিও দেখাই, হ্যাঁ, যে এটা অ্যানিমেশন দেওয়া আছে কিভাবে এখানে ডেটা কমিউনিকেশনটা হয়। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবা। ওই যে কম্পিউটার থেকে একটা ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট হলো, এবার মডেমের এখানে যখন যাবে তখন এটা কিসে কনভার্ট হয়ে গেল? অ্যানালগে। তাহলে খেয়াল করেছো এই সিগন্যালটাই কিন্তু যাচ্ছে, তার মানে এখানে অ্যানালগটা কিন্তু একটা ক্যারিয়ার, যেটা আমি বলছিলাম, আবার একটু খেয়াল করো। এখানে অ্যানালগটা কিন্তু বেসিক্যালি একটা ক্যারিয়ার, কিন্তু এখান থেকে দেখো সিগন্যালটা এর উপর দিয়ে যাচ্ছে, তো একটা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। এখন এই সেকেন্ড মডেমটা আবার কি করতেছে, ওই রিসিভকৃত সিগন্যালটাকে আবার ডিজিটালে কনভার্ট করতেছে। তাহলে আশা করা যায় যে এর ভিতরে ইন্টারনালি কেমন ঘটনা ঘটতে পারে, এটা রিয়াল সিনারিওটা এখানে কিছুটা বোঝানোর চেষ্টা। ওকে, তাহলে আমরা এটার কোশ্চেন প্যাটার্ন গুলো দেখি। এই কোশ্চেন গুলোর বাহিরে আমার কাছে মোটামুটি 30টার অধিক রাইটারের বই আছে, এর বাইরে আমি কোনো কোশ্চেন পাই নাই। আপডেটেড যে বইগুলো দিয়ে গেছে সেগুলো অ্যাড করা আছে। যেমন এখানে দেওয়া আছে তোমার ডেটা কমিউনিকেশন কি, কমিউনিকেশন সিস্টেম কি, কমিউনিকেশন চ্যানেল দ্যাট মিন্স মিডিয়াম কি, মডেম, মডুলেশন, ডিমডুলেশন। দেখো তো এগুলো বুঝতে পারো কিনা। স্যার, আপনি কি এখন ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং দেওয়া আছে। আচ্ছা স্যার, ফাইজাল জিজ্ঞেস করলো তো তাই। আচ্ছা, সমস্যা নাই। দেখো তো এই কোশ্চেন গুলো কারো কোনো সমস্যা আছে কিনা। দেখো মডেম থেকে কত ভাবে কোশ্চেন আসছে, উত্তর কিন্তু একই, তোমরা জানো অলরেডি। এখানে একটু খেয়াল করে দেখো, আমি এখানে অল্টারনেট হিসেবে দিয়ে রাখছি কোশ্চেন গুলো, সব অল্টারনেট হিসেবে দেওয়া আছে। এই কোশ্চেনটা আমার খুব পছন্দের একটা কোশ্চেন। এখানে দেখো স্মার্ট একটা কোশ্চেন লেখা আছে যে মডেম এক ধরনের সিগন্যাল কনভার্টার। করা যাবে না? মডেম সিগন্যাল কনভার্টার মানে বুঝেছো? ওইখানে তো 2টা পার্ট থাকে, একটা হলো মডুলেটর, একটা হলো ডিমডুলেটর। মডুলেটর কি করে? মডুলেশনের কাজ করে, দ্যাট মিন্স ডিজিটালটাকে অ্যানালগ। আর ডিমডুলেশন পার্ট কি কি কাজ করবে? উল্টো কাজটা করবে, অ্যানালগটাকে আবার ডিজিটালে কনভার্ট করবে। তাহলে এইখানে তোমার যেমন এখানে বলেছে শুধু মডুলেশন অথবা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না। আচ্ছা, যদি শুধু মডুলেশনটাই হয়, ডিমডুলেশন যদি না হয়, তাহলে কি রিসিভার প্রপার সিগন্যালটা পাবে ডেস্টিনেশনে? ধরো আমি ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ করে ছেড়ে দিলাম, এখন যদি ওখানে ডিমডুলেশন পার্টটা সঠিকভাবে কাজ না করে, তাহলে আমি যে তথ্য পাঠাইছিলাম ডিজিটাল, কিন্তু রিসিভার রিসিভ করে বসে আছে অ্যানালগ। এখন যদি ডিমডুলেশন কাজটা না হয়, তাহলে কি প্রপার সিগন্যাল পাবে কিনা যার কাছে আমি পাঠিয়েছি? পাবে? না স্যার। তাহলে এখানে এই কথাটাই বলা আছে, শুধু মডুলেশন অথবা শুধু ডিমডুলেশন কখনোই কোনো কার্যকর পদ্ধতি হতে পারে না।
এখানে মডুলেশন ডিমডুলেশনের পার্থক্য, সংখ্যাগত পার্থক্য দিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি পারো পিকচারটা একটু ড্র করে দিও। আর এই ক্ষেত্রে আর কোনো দরকার নেই। চলো এবার ক্রিয়েটিভ কোশ্চেনটা দেখি। ক্রিয়েটিভ কোশ্চেন দেখো যে একই কোশ্চেন অনেকভাবে আসতে পারে, এইজন্য আমি এখানে দিয়েছি। যেমন এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে স্ট্রাকচারটা। বলছে উপরোক্ত প্রবাহ চিত্রটার বর্ণনা দাও। তাহলে এক লাইন করে বর্ণনা দিয়ে দিবা যে ৫টা উপাদানের আগে নাম লিখবা। এরপরে তোমার সোর্স কি, ট্রান্সমিটার বা প্রেরক কি, মাধ্যম কি, প্রাপক কি, গন্তব্য কি। আমি এটা দিয়ে দিব তোমাদের নোটে। আমি ওখানে তো মুখে ব্যাখ্যা করেছি, পরীক্ষায় কেমনে লিখবা আমি দিয়ে দিব এটা। এরপরে অনেক সময় পরীক্ষায় উল্লেখ করে বলতে পারে, সবগুলো এলিমেন্ট না বলে তোমার বলতে পারে ১, ২, ৪, ৫ এই কয়েকটা উপাদান বর্ণনা করো। অথবা বলা আছে ডেটা ট্রান্সমিশনে ২ এবং ৪ এর ভূমিকা। তার মানে ২ জায়গাতে মডেমের ভূমিকার কথা বলা হয়েছে। তাহলে ২ নাম্বার পজিশনে যদি এদিক থেকে আমরা সেন্ড করি, সেন্ডার হিসেবে যদি কাজ করে তার মডুলেটর পার্ট কাজ করবে, আর ওইদিকে ডিমডুলেটর কাজ করবে। তাহলে ভূমিকা বলতে কি যে দুইটারই অনস্বীকার্য ভূমিকা আছে। কারণ সেন্ড করতে গেলে এখানে আমার মডুলেটর লাগবেই, আর এটা যদি আবার রিসিভ করে গন্তব্যে প্রপার ডাটাটা বা ইনফরমেশনটা দিতে চাই, তাহলে অবশ্যই ওখানে আবার ডিমডুলেটরের কাজটা হতে হবে। মানে দুইটার ভূমিকায় অনস্বীকার্য, এই জন্য এখানে কোশ্চেনটা এইভাবে দেওয়া আছে। এরপর বলছে বর্তমান যোগাযোগ ব্যবস্থায় প্রবাহ চিত্রের ভূমিকা। তাহলে বর্তমান আমরা যে যোগাযোগ করি সেটা কি অ্যানালগ নাকি ডিজিটাল? আমরা তো ডিজিটালি কমিউনিকেশন করি, তাই না? তো সেই ক্ষেত্রে একই কোশ্চেন কিন্তু অ্যান্সার একই। এই যখন তোমার বলবে বর্তমান যোগাযোগ ব্যবস্থায় প্রবাহ চিত্রের ভূমিকা, তখন তুমি এখানে এলিমেন্ট গুলোর তো এক্সপ্লেনেশন দিবাই। প্রথমে বলতে পারো যে বর্তমান যে ডেটা কমিউনিকেশন গুলো হয়, তো সেইটার এই এলিমেন্ট গুলোই দরকার লাগে। এখন কি কি লাগে ১, ২, ৩, ৪, ৫ এগুলোর সিরিয়ালি কিছু এক্সপ্লেনেশন দিয়ে দিবা। তাহলে এখন তুমি ফাইনালি যে একটা কমেন্টস করতে পারো যে এই সবগুলো উপাদান যদি আমার ডিজিটাল কমিউনিকেশন এর ক্ষেত্রে কাজে লাগাই তাহলেই কমিউনিকেশন সম্ভব। আদারওয়াইজ তো সম্ভব না। যেমন তুমি চিন্তা করো যে রিসিভারের ওইখানে যদি ডিমোডুলেটরটা কাজ না করে তাহলে তো আমাদের বর্তমান কমিউনিকেশনটাই সম্ভব হতো না। তো এইখানে একই কোশ্চেন আরকি। আমি এটাই বুঝাতে চাইলাম, কিন্তু বিভিন্ন ভাবে আসছে। টেস্ট পেপারে একরকম ভাবে আসছে, বিভিন্ন গাইড গুলোতে এরকম ভাবে আসছে। সবগুলো আমি এখানে সামারাইজ করে এক জায়গায় করেছি। আর এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আমি পড়াই নাই। খেয়াল করো, এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আমি পড়াই নাই। তবে পরীক্ষায় এখান থেকে কোশ্চেনটা এভাবে হতে পারে। কারণ আমরা তো এই মিডিয়ামটা কি আমরা কি পড়েছি? আমরা বলেছি ভবিষ্যতে পড়ব। তাহলে এখানে বলছে কোন মাধ্যমই ভালো মনে করো। এখন আমরা তো ওয়্যারলেস মিডিয়াম আছে, ওয়্যার্ড মিডিয়াম আছে। কোনটা ভালো এটা আমরা যখন ওগুলো বুঝবো, তখন আমরা কম্পেয়ার করতে পারবো যে কোনটা বেশি ভালো হবে, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি। বাট এখান থেকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন করতে গেলে তো ২ টা কোয়েশ্চেন নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি একটা জিনিস বুঝতে পারি যে এখান থেকে একটা এলিমেন্ট সংক্রান্ত কোয়েশ্চেন আসতে পারে। আর আরেকটা হলো এই যেহেতু মিডিয়াম নামে আলাদা আমাদের টপিকসই আছে, সো টপিকসটা চলে যেতে পারে এইখানে। মিডিয়াম রিলেটেড একটা কোয়েশ্চেন হতে পারে। তাহলে কি হলো যে ওয়্যারলেস এবং ওয়্যার্ড মিডিয়াম থেকেও একটা অংশ থাকলো, আর এই স্ট্রাকচার থেকে একটা কোয়েশ্চেন থাকলো। তাহলে ইজিলি ২ টা কোয়েশ্চেন চলে আসে। আমরা এখান থেকে এভাবে ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা হতে পারে। আচ্ছা। এবার যদি আমরা পরে এই সেম স্ট্রাকচার দিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে। এখানে ২ টাই করেছে কেবল থেকে। দেখো তোমাদের দেখার পরে কি মনে হবে? যে এইটা তো আসলে আমরা পড়লাম ডেটা কমিউনিকেশন সিস্টেম এলিমেন্ট গুলো। কিন্তু দেখো এখানে এলিমেন্ট থেকে কোনো কোশ্চেন আছে? আছে কিনা বলো? না স্যার। এখানে এলিমেন্টস রিলেটেড কোনো কোশ্চেনই নাই। তার মানে এটা টোটালি কেবল থেকে কোশ্চেন করেছে। তো এইটা আমরা যখন কেবল অংশে যাব তখন বুঝতে পারবো। বাট আমি তোমাদেরকে এটা কেন দিয়েছি এই জন্যই দেওয়া, তুমি যাতে বুঝতে পারো যে আমার কোশ্চেনটা এরকম হতে পারে। গ নাম্বারটা হাইড হয়ে আছে, গ নাম্বারটা একটু দেখাই। ওই আগের কোশ্চেনটাই, চিত্রে প্রেরক এবং প্রাপক অংশে কোন ডিভাইস ব্যবহার করা হয়? বলো তো প্রেরক অংশে কোনটা ইউজ করা হবে? মডুলেটর নাকি ডিমডুলেটর? মডুলেটর। মডুলেটর। প্রাপক অংশে মডেমের ডিমডুলেটর। ডিভাইসটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলছে কিন্তু ডিভাইস। অনেক স্টুডেন্ট অ্যান্সারটা করে কিভাবে জানো? যে মডুলেশন হবে। মডুলেশন তো বাবা একটা প্রক্রিয়া, এটা তো তুমি বলবাই। কিন্তু মডুলেশন কি একটা ডিভাইস? না ওটা একটা প্রক্রিয়া? এটা কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু। তাহলে ডিভাইস হিসেবে যখন তুমি নাম বলবা তখন অবশ্যই তোমাকে বলতে হবে মডুলেটর, আর ওই ক্ষেত্রে মডেমের হচ্ছে ডিমডুলেটর।
এরপরে তুমি বলো যে মডুলেটরটা হচ্ছে তোমার মডুলেশনের কাজ করে, যেমন ডিজিটাল থেকে অ্যানালগ, আর ওই ক্ষেত্রে তুমি বলো অ্যানালগ ডিজিটাল। কিন্তু যেহেতু এখানে বলেই দিয়েছে, টার্মটা দেখো ভাইটাল একটা টার্ম, কিন্তু ডিভাইস, তোমার কিন্তু ডিভাইসটা উল্লেখ করতে হবে। অত সরাসরি প্রসেসের নাম আগে লিখতে বলে নাই। আর অনেক স্টুডেন্ট বলে স্যার আমি তো সঠিক অ্যান্সার লিখেছি, আমার মার্ক কাটলেন কেন? কারণ তোমার প্রশ্নটা তো বুঝতে হবে, এখানে তো ডিভাইসটা বলেছে, প্রক্রিয়ার নাম তো আগে বলতে বলে নাই। আচ্ছা, তাহলে এটা গেল। এবার এমসিকিউ গুলো তোমরা বলা শুরু করো। এইটা বলতে পারা শেষ, যত দ্রুত বলবা তত তাড়াতাড়ি ক্লাস শেষ। ডেটা কমিউনিকেশন কি, এটা কি হবে? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। আচ্ছা, তাহলে এটা গেল এক। 2 নাম্বারটা একই question। ডেটা কমিউনিকেশন। আচ্ছা, এরপরে 3 নাম্বার একটা কোশ্চেন, ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টা? 5টি। 5। তাহলে এখানে 5টা। এর পরেরটা নিচের কোনটা ডেটা কমিউনিকেশনের উৎস, দ্যাট মিন্স সোর্স হিসেবে কাজ করে, কোনটা? কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার। এরপরে এটা একটু বাইরে থেকে কোশ্চেন, আসলে টেলিভিশন কিন্তু একটা ট্রান্সমিটারের ভূমিকা পালন করে। এটার ব্যাখ্যা দেওয়া যায়, কারণ টেলিভিশনের আমাদের একটা কোর্স ছিল রেডিও অ্যান্ড টিভি ইঞ্জিনিয়ারিং, আমি অত ইয়াতে গেলাম না, শুধুমাত্র অ্যান্সারটা বললাম। অনেকে কোশ্চেন করে যে এটা কিভাবে কাজ করে, তো টিভির মেকানিজম নিয়ে তো আর আমি এখানে পড়াই নাই, এই জন্য এটা বললাম না, শুধু অ্যান্সারটা বললাম। এইটার অ্যান্সার কি হবে 6 নাম্বারটা? মাধ্যম। মাধ্যম, রাইট। এরপরে আমরা 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটা তাহলে কি অ্যান্সার হবে? ডেটার প্রেরণ, প্রাপ্ত, গ্রহণ, সংযোগ, সংযোগ মাধ্যম। একই কোশ্চেন, একটু চেঞ্জ হয়ে আসছে, চ্যানেল বা মিডিয়াম। আচ্ছা, এবার বলছে কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান প্রদান করা হয় কোনটা? বিট, ফাইল, রেকর্ড, তথ্য, রাইট। এরপরে ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে নিচের কোনটা ব্যবহার করা হয়? এক্সচেঞ্জার, ট্রান্সপোর্টার, অডিট, ট্রান্সমিটার। ট্রান্সমিটার হবে। এরপরে কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? মডেম। মডেম, রাইট। এরপরে নিচের কোনটা ডেটা কমিউনিকেশনের উৎস? এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এখানে কম্পিউটার হবে। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা গ্রহণ করা কার কাজ? বলেই দিয়েছে উত্তরে, যে গ্রহণ করে তাকে আমরা কি বলি? সেন্ডার না রিসিভার? রিসিভার, রাইট। উৎস থেকে প্রাপকের নিকট ডেটা স্থানান্তরের জন্য যে যন্ত্রটা ব্যবহার হয়? মাধ্যম। এখানে বলছে উৎস থেকে প্রাপকের, তার মানে সেন্ডার থেকে রিসিভারের নিকট যখন ডাটা পাঠাবো, তাহলে প্রেরক হবে না? কারণ মিডিয়ামটা তো আমরা সচরাচর যন্ত্র বলি না, তার গুলোকে কি আমরা যন্ত্র বলি? এখানে বলেই দিয়েছে, তুমি এভাবে বাংলা করো যে উৎস থেকে প্রাপকের নিকট। তাহলে উৎস থেকে যদি প্রাপকের নিকট ডাটা পাঠাই, তার মানে উৎসটা ধরো একটা কম্পিউটার, তাহলে কম্পিউটারের সাথে আমার কি কানেক্ট করলে প্রাপকের কাছে ডাটা যাবে, এইভাবে চিন্তা করো। তাহলে আমরা বলতে পারি যে প্রেরক লাগবে। আচ্ছা, ট্রান্সমিশন সিস্টেম মানে কি বলেছিলাম মনে আছে? ট্রান্সমিশন সিস্টেম মানে কি? মাধ্যম, কিন্তু মাধ্যম বা চ্যানেল, আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছিলাম। উৎস সিস্টেমের ভিতর দুইটা জিনিস ছিল, সোর্স আর ট্রান্সমিটার। গন্তব্য সিস্টেমের ভিতর ছিল রিসিভার আর ডেস্টিনেশন। আর ট্রান্সমিশন সিস্টেম বলতে ট্রান্সমিশন মিডিয়াম অথবা চ্যানেল, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে মাধ্যম। প্রেরক এবং প্রাপক উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কোনটা হবে? মডেম। যাদের জন্য অ্যাডমিশনে থাকবে, গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা দিবা, তাদের জন্য একটা জিনিস জেনে রাখো যে এর থেকে বেশি এমসিকিউ কোনো টেস্ট পেপার বা কোনো বইতে নেই। ইভেন আমার যে বাজারে বইটা আছে সেই বইতেও এত এমসিকিউ আমি অ্যাড করি নাই। এটার পেছনে আমি একটু কারণ বলি, কারণ মার্কেটে বেশি বইয়ের পেজ সংখ্যা হলে সেটা চলে না। তো ওই ক্ষেত্রে বিবেচনা করে তো আমি তোমাদেরকে পড়াচ্ছি না, আমি জানতেছি যে তোমরা ডিটেইল জানো, এটাই কাম্য আর কি। এই জন্য এখানে সবগুলো অ্যাড করা আছে, ওখানে অনেক কিছু মিসিং আছে। ডেটা কমিউনিকেশনের কয়টি অংশে কার্যকর হয়?
এই প্রশ্নটার অ্যান্সার আমি দুইটি। বলি দুইটা হবে, রাইট। বেসিক্যালি আমরা যদি সচরাচর কমিউনিকেশন করি, যেমন আমরা সেন্ডার আর রিসিভারকেই চিন্তা করি, সেই হিসাবে কার্যকরী অংশ হিসাবে এখানে আমরা দুইটা বলতে পারি। মানে এটা কিভাবে ভাগ করা হয় জানো, যে উৎস সিস্টেম আর গন্তব্য সিস্টেম, এর ভিতরে কিন্তু দুইটা করে এলিমেন্ট আছে, বাট আমরা যখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করব তখন মেইনলি কার্যকর হয় কয়টা, তখন অ্যান্সার হবে হলো দুইটা। তাহলে এখানে কয় ধরনের সিগন্যাল ব্যবহার হয়? 2 ধরনের। দুই ধরনের। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে যখন রূপান্তর করা হবে প্রক্রিয়াটাকে কি বলবো? মডুলেশন। মডুলেশন। খুবই বেশি আসে। এরপরে কি হবে তাহলে? ওটা হবে ডিমডুলেশন। আচ্ছা, টেলিফোন লাইনের এটা কি হবে বলো তো? অ্যানালগ। অ্যানালগ, রাইট। বেসিক কিছু কোশ্চেন আসে এগুলো। ডেটা কমিউনিকেশনের উপাদান কোনটা কোনটা হবে? মাধ্যম, ব্যান্ডউইথ, গ্রাহক। 1 3 এক স্যার আর 1 আর 3। রাইট। ব্যান্ডউইথ তো ডেটা ট্রান্সমিশনের স্পিড যেটা। আচ্ছা, আধুনিক ডেটা কমিউনিকেশনের উপাদান ডেটা ট্রান্সমিশন সিস্টেম, কম্পিউটার। কমিউনিকেশন সিস্টেমটা কি হবে? কমিউনিকেশন সিস্টেম হবে? এখানে বলছে আধুনিক কমিউনিকেশনের প্রধান উপাদান হিসেবে তুমি যদি চিন্তা করো, কমিউনিকেশন সিস্টেমটা একটা না টেকনিক, স্যার হবে না। তাহলে 1 আর 3 হবে answer। মানে মিডিয়াম আর হচ্ছে সোর্স।